তুমি যদি ক্লাস 11-এর সিবিএসসি বোর্ডের স্টুডেন্ট হও বা আইএসসি বোর্ডের স্টুডেন্ট হও বা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্ট হও, তাহলে আমার এই ভিডিও তোমার জন্য হেল্পফুল হবে। আমি আজকে ক্লাস 11-এর কোর্স স্টার্ট করছি আমার এই ইউটিউব চ্যানেলে, এবং কমপ্লিটলি ফ্রি অফ কস্ট। তোমাদের পুরো সিলেবাস আমি সময়ের মধ্যে এক্সামের ঠিক আগে কমপ্লিট করে নেব। তোমাদের যত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার আছে মিনিমাম 6 to 7 ইয়ার্স, ওকে, চেষ্টা করব 10 ইয়ার্স করার। সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার সলভ করব। তোমাদের ম্যাথমেটিক্সের প্রথম যে টপিক সেট থিওরি, সেই সেট থিওরি আমি স্টার্ট করব। তার আগে আমি একটু ছোট করে তোমাদের সিলেবাসটা ডিসকাস করে দিই। অলরেডি তোমরা ওয়েবসাইটে সিলেবাস পেয়ে যাবে, সেখান থেকে ডাউনলোড করে নেবে। এখানে দেখো তোমাদের যে ফুল সিলেবাস, ম্যাথমেটিক্সের সিলেবাস টোটাল 5টা ইউনিটে ভাগ করা হয়েছে। কি কি? সেটস অ্যান্ড ফাংশন, অ্যালজেব্রা, কোঅর্ডিনেট জিওমেট্রি, ক্যালকুলাস অ্যান্ড স্ট্যাটিস্টিক্স অ্যান্ড পলিটিক্স, প্রবাবিলিটি। ওকে, স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রবাবিলিটি। এখানে তুমি যদি তোমাদের পুরো সিলেবাস দেখো, সব থেকে ওয়েটেজ কোন টপিকের ওপর আছে সেটা হচ্ছে অ্যালজেব্রা আর হচ্ছে সেট অ্যান্ড ফাংশন। ক্লিয়ার? আর সব থেকে কম ওয়েটেজ আছে সেটা হচ্ছে ক্যালকুলাস। এখন ক্যালকুলাসে যেহেতু সব থেকে কম মার্কস আসবে, তা অনেক স্টুডেন্ট মনে করতে পারে যে ক্যালকুলাসটা অতটা গুরুত্ব না দিলেও চলবে, কিন্তু অ্যাকচুয়ালি নয়। এখন তুমি ক্লাস 11-এ আছো, ক্লাস 11-এ তোমার ক্যালকুলাসে মাত্র 8 নাম্বার আসছে, 8 মার্কস আসছে। তুমি যখনই ক্লাস 12-এ যাবে, দেখবে সব থেকে বেশি ওয়েটেজ থাকবে ক্যালকুলাসের উপরে। তো ক্লাস 11-এ একদম বেসিক ক্যালকুলাস সেখানে আলোচনা করা হয়েছে। লিমিটের কিছু কনসেপ্ট আছে, বেসিক ডেরিভেটিভের কনসেপ্ট আছে। আর এই বেসিক কনসেপ্ট যদি তুমি ভালোভাবে ডিপলি না শেখো, ক্লাস 12-এ কিন্তু বড় সমস্যা হবে। আর ক্লাস 12-এর মার্কস যদি খারাপ হয়ে যায়, তারপর তো তোমার কলেজের অ্যাডমিশনের জন্য প্রচুর সমস্যা হবে। তার জন্য এই ক্যালকুলাসকেও কিন্তু খুব হালকাভাবে নেবে না, এটা কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট আদার্স টপিকগুলোর মতোই। তো চলো আজকে স্টার্ট করছি আমাদের সেট থিওরি চ্যাপ্টার, সেটস অ্যান্ড ফাংশন। সেটস অ্যান্ড ফাংশনের মধ্যে এখানে অনেক কিছু আছে তোমাদের, তবে একটা জিনিস ভালো করে দেখবে যে তোমাদের মধ্যে মনের মধ্যে অনেক কোশ্চেন আসতে পারে যে আমরা স্টাডি মেটেরিয়াল হিসেবে কি ইউজ করব। ইয়েস অর নো? তো আমি তো বলবো টেক্সট বুক ইউজ করো। ওকে, টেক্সট বুক অনেক রকম হতে পারে। তুমি যদি সিবিএসসি বোর্ডের স্টুডেন্ট হও, তাহলে আর.ডি. শর্মা খুব ভালো। এনসিইআরটি তো ফলো করবে, সিবিএসসি বোর্ডের স্টুডেন্ট এনসিইআরটি অবশ্যই ফলো করবে, তার সাথে রেফারেন্স বুক হিসাবে আর.ডি. শর্মা দেখবে। ওকে, তুমি যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্ট হও, তাহলে আর.ডি. শর্মা দেখতে পারো, অথবা তুমি এসএনদের বেঙ্গলি মিডিয়াম ইংলিশ মিডিয়াম দুটো ভার্সনে অ্যাভেলেবেল আছে, সেটাও তোমরা ফলো করতে পারো। ওকে, এছাড়াও আর.এস. আগরওয়াল দেখতে পারো, আর.এস. আগরওয়ালও খুব ভালো বই, অনেক প্রবলেম থাকে। তবে আমার কাছে আর.ডি. শর্মা আছে, আমি আর.ডি. শর্মাই ফলো করব। তোমরা এখানে দেখতে পাচ্ছ আর.ডি. শর্মার টেক্সট বুক। এই টেক্সট বুক থেকে আমি তোমাদের পুরো লেকচার বা পুরো সিলেবাস কমপ্লিট করব। ক্লিয়ার? চলো আজকে স্টার্ট করছি সেট থিওরি। সেটের ডেফিনেশনে আমি পরে যাব। সেটের ডেফিনেশনে যাওয়ার আগে সেট অ্যাকচুয়ালি কি বলতে চাইছে, এই যে আমি এখানে অনেক কিছু ওয়ার্ড লিখে রেখেছি যে এ সেট ইজ এ ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ ডিস্টিংক্ট অবজেক্ট। এখানে অনেক রকম কোশ্চেন তোমাদের মনের মধ্যে আসা উচিত, যে হোয়াট ইজ কালেকশন, হোয়াট ইজ ওয়েল ডিফাইন্ড, হোয়াট ইজ ডিস্টিংক্ট, হোয়াট ইজ অবজেক্টস। তো এই সমস্ত জিনিস কিন্তু আমি ডিসকাস করব। তোমরা প্রত্যেকেই হয়তো কপিল শর্মা শো দেখো। কপিল শর্মা শোতে একটা সেকশন থাকে যেখানে বলা হয় পোস্ট কা পোস্টমর্টম। তো আজকে এই সেটের ডেফিনেশনের আমরা পোস্টমর্টম করব। প্রত্যেকটা ওয়ার্ডকে ডিটেলসে ভেঙে ভেঙে কেন এই ওয়ার্ডকে ইউজ করা হয়েছে, প্রত্যেকটা জিনিস আমরা সেটাকে এক্সপ্লেন করব। ওকে, চলো প্রথমে এখানে যে বলা হয়েছে কালেকশন। কালেকশন তো ঠিক আছে, যে আমার কাছে কিছু মেটেরিয়ালস আছে যেগুলোকে আমি কালেক্ট করছি। ওয়েল ডিফাইন্ড কালেকশন মানে কি? আমি একটা ছোট্ট এক্সাম্পলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। ধরো তোমাকে আমি বললাম যে তোমার ক্লাসরুমে যে সমস্ত বন্ধু বা বান্ধবী আছে, সেখান থেকে তুমি শুধুমাত্র গুড স্টুডেন্টসকে বা গুড ফ্রেন্ডসকে তুমি কালেক্ট করবে। ওকে, কি বললাম? তোমার যে ফ্রেন্ড সার্কেল আছে, সেই ফ্রেন্ড সার্কেলের মধ্যে তুমি শুধুমাত্র গুড ফ্রেন্ডসদের কালেক্ট করবে। এবার তুমি একবার ভেবে দেখো, তুমি কি গুড ফ্রেন্ডসদের কালেক্ট করতে পারবে? কেন পারবে না? তার কারণ হচ্ছে এই যে গুড, আমি যে অ্যাডজেক্টিভ ইউজ করছি,
এই অ্যাডজেক্টিভ ওয়েল ডিফাইন্ড নয়। তার মানে গুড তো অনেক রকম হতে পারে, কেউ হতে পারে পড়াশোনায় ভালো, কেউ হতে পারে ড্যান্সিং এ ভালো, সিঙ্গিং এ ভালো, এমন হতে পারে সে ড্রয়িং ভালো করে, এমন হতে পারে সে স্টেজ পারফরমেন্স ভালো করে, হয়তো পড়াশোনায় সে অতটা ভালো নয়। তো এই যে গুড ওয়ার্ড বলছি, এটা স্পেসিফিক কোনো ডেফিনেশন কিন্তু এখানে ইউজ করা হয়নি যে তুমি কিরকম গুড চাইছো। যেহেতু এই গুডকে আমি স্পেসিফিক্যালি ডিফাইন করিনি, যার জন্য এটা ওয়েল ডিফাইন হচ্ছে না। আর যেহেতু ওয়েল ডিফাইন্ড হচ্ছে না, তার ফলে কি হচ্ছে, তুমি সেরকম তোমার বন্ধুদেরকে কালেক্ট করতে পারছো না। একইভাবে যদি আমি বলি যে কালেকশন অফ গুড টিচার্স, তো একইভাবে গুড টিচার্স সেক্ষেত্রেও কিন্তু গুড ওয়েল ডিফাইন নয়। তো তুমি তোমার কাছে যে ভালো টিচার সে হতে পারে অন্য স্টুডেন্টের কাছে ভালো নয়, বা তোমার কাছে যে টিচার ভালো নয় সে হয়তো অন্য টিচারের কাছে ভালো। তো এই যে অ্যাডজেক্টিভ গুলো বলছি না, এগুলো অ্যাকচুয়ালি ওয়েল ডিফাইন্ড হচ্ছে না। ওয়েল ডিফাইন্ড না হওয়ার জন্য তুমি কালেক্ট করতে পারছো না। ওকে, তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? এক হচ্ছে কালেকশন, এক হচ্ছে ওয়েল ডিফাইন্ড কালেকশন। এই দুটো জিনিসকে ভালো করে বোঝো। কালেকশন আর ওয়েল ডিফাইন্ড কালেকশন, এই দুটোর মধ্যে ডিফারেন্সটা একটু বোঝার চেষ্টা করো। প্রথমে ধরো আমি কালেকশনের কথা বলছি, কালেকশন। আরেকটা বলছি ওয়েল ডিফাইন্ড কালেকশন, ওয়েল ডিফাইন্ড কালেকশন, ওয়েল ডিফাইন্ড কালেকশন। ওকে, এটাকে একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করো। ওকে, প্রথমে ধর আমি বললাম যে কালেকশন অফ অল বয়েজ ইন ক্লাস 11। ওকে, কালেকশন অফ অল বয়েজ ইন ক্লাস 11। তুমি কি আমাকে বলতে পারবে যে এই যে তুমি কালেকশন করছো এটা ওয়েল ডিফাইন্ড কালেকশন নাকি অনলি কালেকশন? যখন আমি তোমাকে বলে দিচ্ছি যে বয়েজ, তার মানে কি জেন্ডারকে আমি স্পেসিফাই করছি, বা যদি আমি গার্লস বলি জেন্ডারকে স্পেসিফাই করছি, তার মানে তো এটা ওয়েল ডিফাইন্ড হচ্ছে। এমন তো নয় যে তোমার কোনো বান্ধবী আছে সেই বান্ধবীকে তুমি বয় হিসেবে ট্রিট করবে, সেটা তো নয়। হ্যাঁ, বন্ধু বান্ধবীর মধ্যে এই জিনিসগুলো চলে, কিন্তু সেটা আলাদা ব্যাপার। একজন বান্ধবীকে নিয়ে এসে তুমি বয়ের যে কালেকশন হচ্ছে সেখানে তো তুমি রাখবে না। তার মানে তুমি এখানে কমপ্লিটলি ডিফাইন করতে পারছো যে এ হচ্ছে আমার বয়, এ হচ্ছে গার্ল। তার মানে এই যে এক্সাম্পল আমি দিলাম যে কালেকশন অফ বয়েজ ইন ক্লাস 11, এটা হচ্ছে ওয়েল ডিফাইন্ড কালেকশন। ওকে, এখন যদি আমি বলি যে কালেকশন অফ গুড স্টুডেন্টস ইন ক্লাস 11, এটা কিন্তু কালেকশন হতে পারে কিন্তু ওয়েল ডিফাইন্ড কালেকশন নয়। কি বললাম? কালেকশন অফ গুড স্টুডেন্টস ইন ক্লাস 11, এটা কালেকশন হতে পারে কিন্তু ওয়েল ডিফাইন্ড কালেকশন নয়। তাহলে সেক্ষেত্রে যখন গুড স্টুডেন্টস বলছি, হতে পারে পুরো ক্লাস 11-এ যতজন স্টুডেন্ট আছে সবাই হয়তো সেই কালেকশনের মধ্যে চলে আসছে, কারণ এক একজন এক এক রকম ফিল্ডে গুড হবে। কেউ পড়াশোনায় গুড হবে, কেউ সিঙ্গিং এ গুড হবে। তো এক একজন এক এক রকম ফিল্ডে তোমার গুড হচ্ছে। এখন আমি যদি বলে দিই যে কালেকশন অফ গুড স্টুডেন্টস ফ্রম রোল নাম্বার 1 টু রোল নাম্বার 10, ওকে, বা কালেকশন অফ ইন্টেলিজেন্ট স্টুডেন্টস ফ্রম রোল নাম্বার 1 টু রোল নাম্বার 10, এক্ষেত্রেও কি এটা ওয়েল ডিফাইন্ড হচ্ছে যে স্যার 1 থেকে 10 পর্যন্ত আমাকে ইন্টেলিজেন্ট স্টুডেন্ট নিতে হবে? এটা কি ওয়েল ডিফাইন্ড হচ্ছে? না, এক্ষেত্রেও কিন্তু ওয়েল ডিফাইন্ড নয়। কেন? কারণ ইন্টেলিজেন্ট তুমি বুঝবে কিভাবে, বা কোন ফিল্ডে ইন্টেলিজেন্ট? তুমি ক্লাস 11-এর কথা বলছি, তার মানে যে শুধু পড়াশোনাতে ইন্টেলিজেন্ট এমন তো নয়। তো এটাও কিন্তু তোমার ওয়েল ডিফাইন্ড নয়। তো তোমাকে এই জিনিসগুলো আগে ভালোভাবে বুঝতে হবে যে কোন জিনিসকে আমি ওয়েল ডিফাইন্ড কালেকশন বলবো, কোন জিনিসকে আমি অনলি কালেকশন বলবো। এবার এই যে লাস্ট যে এক্সাম্পল আমি ইউজ করলাম, এটাকে যদি আমি একটু মডিফাই করি, মডিফাই কিভাবে করছি? ধরো বললাম যে কালেকশন অফ সাম স্টুডেন্টস from roll number 1 to roll number 11 who have scored 90 marks out of 100 in class 10. কি বললাম? কালেকশন অফ সাম ইন্টেলিজেন্ট স্টুডেন্টস বা সাম স্টুডেন্টস, কালেকশন অফ সাম স্টুডেন্টস from roll number 1 to roll number 10 who have scored 90 marks out of 100.
ইন ক্লাস 10। তো ক্লাস 10-এ 100-র মধ্যে যারা 90 মার্কস পেয়েছে বা 90% মার্কস পেয়েছে সেই সমস্ত স্টুডেন্টের কালেকশন করবে ফ্রম রোল নাম্বার 1 to 10। এমন হতেই পারে যে রোল নাম্বার 10 আছে, সে হয়তো 90% মার্কস পায়নি, এমন হতেই পারে, তাকে কিন্তু এই কালেকশনের মধ্যে নেওয়া যাবে না। তাহলে এই যে এক্সাম্পল আমি ইউজ করলাম যে রোল নাম্বার 1 থেকে রোল নাম্বার 10 এবং তাদের মার্কস কি হতে হবে, 90% হতে হবে বা 90% অ্যাবাভ হতে হবে। এটা হচ্ছে ওয়েল ডিফাইন্ড কালেকশন। দেখো আমি একটা ক্লাসেরই এক্সাম্পল ইউজ করলাম, সেই ক্লাসেই আমি বিভিন্ন রকম কন্ডিশন অ্যাপ্লাই করে তোমাকে বোঝালাম যে কখন ওয়েল ডিফাইন্ড হচ্ছে, কখন ওয়েল ডিফাইন্ড হচ্ছে না। ওকে, তাহলে এই জিনিসটা তোমাকে আগে ফিল করতে হবে যে তুমি যে এক্সাম্পল নিয়ে কাজ করছো সেটা ওয়েল ডিফাইন্ড হচ্ছে কি হচ্ছে না। ওকে, তাহলে এ সেট ইজ এ ওয়েল ডিফাইন্ড কালেকশন। আশা করি তুমি বুঝতে পেরেছো যে ওয়েল ডিফাইন্ড কি জিনিস হচ্ছে, কালেকশন কি জিনিস হচ্ছে। ক্লিয়ার? এখন বলা হচ্ছে ডিস্টিংক্ট অবজেক্ট। ডিস্টিংক্ট অবজেক্ট মানে কি? ডিস্টিংক্ট কথাটার অর্থ কি? ডিস্টিংক্ট মানে হচ্ছে যে তুমি সেখানে কোনো রিপিটেশন নিতে পারবে না, কোনো রকম কোনো এলিমেন্ট তুমি রিপিট করতে পারবে না। যেমন ধরো তুমি শপিং মলে গেছো, শপিং মলে গেছো, এবার সেখানে গিয়ে তোমার কোনো একটা শার্ট খুব পছন্দ হয়েছে। এবার তুমি ভেবে দেখো একই কালারের শার্ট বা সেম ডিজাইনের শার্ট, সেম সাইজের শার্ট আমরা কি দুটো বা তিনটে কি আমরা কিনি? খুব রেয়ারই, খুব কম মানুষই হয়তো থাকবে যে সেম শার্ট, সেম সাইজ, সেম কালার, সেম ডিজাইন এরকম শার্ট হয়তো একটার বেশি কিনছে, খুব কম মানুষই এরকম থাকবে। নর্মালি আমরা সেম ডিজাইনের দুটো শার্ট কিন্তু কিনি না, নর্মালি কিনি না, তাই না? তার মানে কি আমরা এখানে এই যে শার্ট চুজ করছি এটা কিন্তু ডিস্টিংক্ট হিসাবে চুজ করছি, ইয়েস অর নো? এই যে শার্ট আমরা চুজ করলাম বা কালেক্ট করলাম এটা কিন্তু ডিস্টিংক্ট হিসাবে কালেক্ট করলাম। এবার তুমি একটা জিনিস মনে করো, তুমি ধরো দুটো কালেক্ট করলে, সেম শার্ট, সেম ডিজাইন, সেম সাইজ, তুমি দুটো শার্ট কালেক্ট করলে বা তুমি দুটো শার্ট কিনে নিয়ে এলে। বা দুটো শার্ট কেনার পরে তুমি আজকে একটা শার্ট পরলে, কালকে তুমি আর একটা শার্ট ছিল সেটাকে পরেছো। এবার রাস্তায় বা তোমার স্কুলে বা তোমার বন্ধুরা যখন তোমাকে দেখছে ওই শার্ট পরে, তারা কি আইডেন্টিফাই করতে পারবে যে এটা দুটো ডিফারেন্ট শার্ট? কোনোভাবেই আইডেন্টিফাই করতে পারবে না, তাদের কাছে মনে হবে সেম শার্টই তুমি পরে এসছো। তার মানে আমি এটা বলতে চাইছি যে তুমি যখন একটা সেট ফর্ম করছো বা তুমি যখন এটা কালেক্ট করছো, তুমি যদি সেম এলিমেন্ট দুবার কালেক্ট করো সেটা কিন্তু অ্যাজ এ সিঙ্গেল এলিমেন্ট ট্রিট হবে। ঠিক যেরকম তোমার বন্ধু মনে করেছে যে তুমি একটা শার্টই পরপর দুদিন পরলে, বা সেম শার্ট পরেছো, তোমার বন্ধু যেরকম মনে করেছে সেরকমই কিন্তু তুমি যদি সেটের কালেকশনের ক্ষেত্রে সেম এলিমেন্ট দুবার নিয়ে ফেলো সেক্ষেত্রে কিন্তু সেটাকে একটা সিঙ্গেল এলিমেন্ট হিসেবে ট্রিট করা হবে। যার জন্য আমার দুবার নেওয়ার কোনো প্রয়োজন নেই, তিনবার নেওয়ার কোনো প্রয়োজন নেই। যদি আমার সেম এলিমেন্ট থাকে সেক্ষেত্রে আমি একবারই সেটাকে কালেক্ট করব। ক্লিয়ার? যার জন্যই বলা হয়েছে ডিস্টিংক্ট অবজেক্ট। তাহলে স্যার আমি যদি দুবার নিয়ে ফেলি তাহলে কি সেটা ভুল হবে? না, ভুল নয়। দুবার যদি তুমি নিয়ে ফেলো সেক্ষেত্রে কিন্তু সেটকে তোমাকে আরেকবার সাজিয়ে লিখতে হবে, যেখানে তোমাকে রিপিট যেটা নিয়েছো সেটাকে ইরেজ করতে হবে। তো আমাকে দুবার নেওয়ার কোনো প্রয়োজন নেই। যার জন্য দেখবে কিছু কিছু টেক্সট বুকে এই ডিস্টিংক্ট সেটের ডেফিনেশনে ডিস্টিংক্ট ওয়ার্ড মেনশন থাকে না। অনেক টেক্সট বুকে দেখবে এই সেটের ডেফিনেশনের ডিস্টিংক্ট ওয়ার্ড মেনশন থাকে না, পরে হয়তো ল্যাঙ্গুয়েজে মেনশন করে দেবে যে ডিস্টিংক্ট আমার রিপিটেড এলিমেন্ট নেওয়ার কোনো প্রয়োজন নেই। ওকে, আমি কি করেছি, আমি সেটের ডেফিনেশনের মধ্যে ডিস্টিংক্ট ওয়ার্ডটাকে মেনশন করেছি। যখন আমাকে রিপিটেড এলিমেন্ট নেওয়াই যাবে না তাহলে আমি কেন আমি প্রথমেই রিপিটেড এলিমেন্ট কালেক্ট করব? আমার কালেকশনেরই প্রয়োজন নেই। ঠিক আছে, আশা করি প্রত্যেকটা ওয়ার্ড তোমরা বুঝতে পেরেছো। অবজেক্ট মানে কি, যে জিনিসগুলোকে আমরা কালেক্ট করছি সেটাই হচ্ছে অবজেক্ট। অবজেক্ট বলা যেতে পারে, মেটেরিয়াল বলা যেতে পারে, এলিমেন্টস বলা যেতে পারে। ক্লিয়ার? কিছু এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি সেট আমরা কিভাবে বানাচ্ছি। ধরো তোমাকে আমি বললাম যে কালেক্ট all the natural numbers less than 10। আমি কি বলছি, 10-এর থেকে ছোট বা 10-এর থেকে ছোট সমস্ত ন্যাচারাল নাম্বারগুলোকে কালেক্ট করো।
প্রথমে তুমি এটাকে ভাবার চেষ্টা করো, এটা কি ওয়েল ডিফাইন্ড হবে? এই যে কালেকশন তুমি করবে সেটা কি ওয়েল ডিফাইন্ড হবে? অবশ্যই হবে, কারণ 10 থেকে ছোট ন্যাচারাল নাম্বার তোমার জানা আছে কি কি? 1 2 3 4 5 6 7 8 9। যেহেতু 10 থেকে ছোট বলেছে তাই আমি 10 কে কিন্তু নিতে পারবো না। তো 1 থেকে 9 পর্যন্ত এই যে নাম্বারগুলোকে তুমি কালেক্ট করলে এটাই একটা সেট ফর্ম করছে। ওকে, কিন্তু আমি যে নাম্বারগুলোকে লিখেছি এখনো এদেরকে কিন্তু কালেকশন করিনি, আমি জাস্ট নাম্বারগুলোকে লিখেছি। তার মানে কি? তুমি নাম্বারগুলোকে কালেক্ট করার পরে তাদেরকে একটা গ্রুপের মধ্যে রাখতে হবে। মনে করো তুমি, তোমার কাছে অনেকগুলো বল আছে, সেই বলগুলোকে কালেক্ট করে তুমি একটা বক্সের মধ্যে রাখলে, ঠিক একইভাবে এই যে নাম্বারগুলোকে আমি কালেক্ট করলাম এদেরকেও একটা বক্সের মধ্যে রাখতে হবে। সেটা কি রকম? সেটের ক্ষেত্রে সেই বক্সটা হচ্ছে এরকম কার্লি ব্র্যাকেটের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়। ওকে, তার মানে কি করলাম? আমি এই নাম্বারগুলোকে প্রথমে কালেক্ট করলাম, তারপর তাদেরকে একটা বক্সের মধ্যে সাজিয়ে লিখে দিলাম। ঠিক এই যে কালেকশনটা পেলে এটা একটা সেট ফর্ম করলো। সেটকে আমরা নর্মালি ক্যাপিটাল লেটার দিয়ে ডিনোট করি, তাই আমি এই সেটকে ফর এক্সাম্পল ধরো ক্যাপিটাল এ দিয়ে ডিনোট করছি। ক্যাপিটাল এ বি সি ডি এক্স ওয়াই জেড, তুমি যে কোনো সিম্বল ইউজ করতে পারো। নর্মালি ক্যাপিটাল লেটার দিয়ে আমরা সেটকে ডিনোট করে থাকি। এরকম তুমি যে কোনো এক্সাম্পল বানাতে পারো। ধরো আমি বললাম যে কালেকশন অফ অল ভাওয়েলস। ওকে, কালেকশন অফ অল ভাওয়েলস, তাহলে সেক্ষেত্রে কি কি হবে? ফর এক্সাম্পল ধরো ভি দিয়ে ডিনোট করছি, সেটকে আমি ডিনোট করছি ভি দিয়ে, তাহলে সেক্ষেত্রে আমি কি লিখতে পারবো? এ ই আই ও ইউ। তাহলে ভি হচ্ছে একটা সেট যেখানে আমি ইংলিশ অ্যালফাবেটের সমস্ত ভাওয়েলকে কালেক্ট করেছি। এইভাবে তুমি তোমার ইচ্ছে মতো সেট বানাতে পারবে। কিন্তু তুমি যখন সেট বানাচ্ছ তোমাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে। কি কি? নাম্বার 1 হচ্ছে ওয়েল ডিফাইন্ড হতে হবে, নাম্বার 2 হচ্ছে ডিস্টিংক্ট হতে হবে, আর তুমি যেগুলোকে কালেক্ট করছো সেগুলো এলিমেন্ট বা অবজেক্ট হতে হবে। ক্লিয়ার? ধরো তোমাকে বললাম যে প্রবাবিলিটি, এই প্রবাবিলিটি ওয়ার্ডের যে সমস্ত লেটারগুলো আছে তাদেরকে নিয়ে তুমি একটা সেট বানাও। তাহলে তোমার সেট কি রকম তৈরি হবে? ফর এক্সাম্পল ধরো বি বলছি, তাহলে বি ইজ ইকুয়ালস টু কি হবে? পি আর ও বি এ বি আই এল আই টি ওয়াই টি ওয়াই। এবার দেখো এই যে সেট আমি বললাম, এই যে আমি সেট তৈরি করলাম, এটা কি অ্যাকচুয়ালি সেটের সমস্ত ডেফিনেশনকে স্যাটিসফাই করছে? না। সেটের ডেফিনেশন কি বলছে? ডিস্টিংক্ট কালেকশন হতে হবে। এখানে কিন্তু সমস্ত এলিমেন্ট ডিস্টিংক্ট নেই। যেমন ধরো এখানে আই আমি দুবার লিখেছি, ইয়েস অর নো? 2 টাইমস লিখেছি। একইভাবে বি এখানে 2 টাইমস লিখেছি। কিন্তু আমাকে কি করতে বলা হয়েছে? যে প্রবাবিলিটি ওয়ার্ডের মধ্যে যে সমস্ত লেটারগুলো আছে তাদেরকে নিয়ে আমাকে সেট বানাতে হয়েছে। তাহলে সেট আমার কি তৈরি হচ্ছে? পি থাকবে, আর থাকবে, ও থাকবে, বি থাকবে, এ থাকবে। ওকে, তারপর দেখো এই যে বি আছে একে কিন্তু আমি আর লিখবো না, কারণ আমাকে ডিস্টিংক্ট হতে হবে, তাই এই বি কে আমি ক্যান্সেল করব, এই আই কে আমি ক্যান্সেল করব। ওকে, আই দুটো আছে, দুটোর মধ্যে যে কোনো আমি একটা লিখবো। তো এল লিখতে পারছি, আই লিখতে পারছি, টি লিখতে পারছি, ওয়াই লিখতে পারছি। এখন দেখো আমি এই যে সেট বানালাম, ধরো বি ইকুয়ালস টু, এটা হচ্ছে আমার কমপ্লিট একটা সেট যেটা আমার সেটের সমস্ত ডেফিনেশনকে স্যাটিসফাই করছে। ওকে, এখন আমরা যখন ক্লাস 10-এ নাম্বার সিস্টেম পড়েছি, সেই নাম্বার সিস্টেম পড়ার সময় আমরা কিছু জিনিস শিখেছিলাম। কি রকম? যেমন ধরো আমরা পড়েছিলাম সেট অফ ন্যাচারাল নাম্বার বা ন্যাচারাল নাম্বার পড়েছিলাম। এই যে ন্যাচারাল নাম্বার, সমস্ত ন্যাচারাল নাম্বারকে তুমি যদি কালেক্ট করো সেটা একটা সেট ফর্ম করবে। সমস্ত ইন্টিজারকে যদি কালেক্ট করো সেটা একটা সেট ফর্ম করবে। সমস্ত র্যাশনাল নাম্বারকে যদি তুমি কালেক্ট করো সেটাও একটা সেট ফর্ম করবে। আমার বলার উদ্দেশ্য হচ্ছে এই যে নাম্বারগুলো না, এই নাম্বারগুলো সবই হচ্ছে ইউনিভার্সাল নাম্বার। ইউনিভার্সাল নাম্বার মানে কি? এই যে সেট অফ ন্যাচারাল নাম্বার,
সেট অফ ন্যাচারাল নাম্বার আমাদের ইন্ডিয়াতে সেট অফ ন্যাচারাল নাম্বার মানে যেগুলো আমরা বুঝে থাকি, ইন্ডিয়ার বাইরে যদি যাও সেখানেও কিন্তু ন্যাচারাল নাম্বার মানে সেগুলো। ইন্টিজার মানে ইন্ডিয়াতে যেরকম, ইন্ডিয়ার বাইরে তুমি ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় যাও, ইন্টিজার মানে কিন্তু সেগুলোই। ক্লিয়ার? তার জন্য কি করা হয়, এই যে স্ট্যান্ডার্ড যে সমস্ত নাম্বার আছে তাদেরকে স্ট্যান্ডার্ড কিছু সেটের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়। ফর এক্সাম্পল, ধরো আমি বললাম সেট অফ অল ন্যাচারাল নাম্বার, সেট অফ অল ন্যাচারাল নাম্বার, সেট অফ অল ন্যাচারাল নাম্বার। তো জিনিসটা কি, ন্যাচারাল নাম্বার মানে কি জিনিস, 1 2 3 4 5 এভাবে পরপর পরপর যাচ্ছে, কারণ ন্যাচারাল নাম্বার তো ইনফিনিটি, তুমি যত খুশি বড় নিতে পারো। এখন এই যে নাম্বারগুলো পেলাম, এই নাম্বারগুলো কি হচ্ছে আমার ন্যাচারাল নাম্বার। এখন এই যে তুমি সেট পেলে, দেখো আমি কার্লি ব্র্যাকেট ইউজ করেছি, তার মানে এটা একটা সেট ফর্ম করেছে। এই যে সেট তুমি পেলে, এই সেটকে একটা বিশেষ সিম্বল দ্বারা ডিনোট করা হয়, সেটা হচ্ছে দিস ইজ ইকুয়ালস টু এন। আর এই এন, এটাকে আমরা অনেকে ক্যাপিটাল এন বলি, বাট দিস ইজ নট ক্যাপিটাল এন, দিস ইজ নট ক্যাপিটাল এন। এটাকে তুমি ক্যাপিটাল এন বলতে পারবে না। কেন? কারণ দেখো এই যে এন লিখেছি না, একটু দেখো আমি একটু ডিজাইন ইউজ করেছি, তাই এন কে দেখো জানো এখানে আর একটা লাইন আমি ইউজ করেছি। ওকে, একইভাবে ধরো আমি ইন্টিজার বলছি, ইন্টিজার মানে সেখানে কি কি থাকবে, 0 থাকবে, +-1 +-2 +-3 +-4 অ্যান্ড সো অন। এই যে ডট ডট ইউজ করছে মানে এটা ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে। এই যে সেট পেলে, এটা হচ্ছে সেট অফ ইন্টিজার, এটাকে বলা হয় জেড দিয়ে ডিনোট করা হয়। ওকে, এই সেটকে জেড দিয়ে ডিনোট করা হয়। আমি সব জিনিস বলে দেবো, জেড কেন ইউজ করা হচ্ছে, এন কেন ইউজ করা হচ্ছে, বা এন কে আমি এরকম ভাবে কেন লিখছি, নর্মাল ভাবে কেন লিখছি না, প্রত্যেকটা জিনিস আমি তোমাদেরকে বলে দেবো। তোমরা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবে বা লেকচারটা পুরোটা কমপ্লিট করবে, আশা করি খুব ভালো লাগবে তোমাদের লেকচার। তারপর ধরো আমি বললাম র্যাশনাল নাম্বার, র্যাশনাল নাম্বার সেটা আমরা কিভাবে লিখতে পারি, যেমন ধরো 0, হাফ, 1/3, 1/4, এইভাবে যত তুমি পি বাই কিউ ফরম্যাট পাবে, যেখানে পি অ্যান্ড কিউ আর ইন্টিজার্স অ্যান্ড কিউ ইজ নট ইকুয়ালস টু 0, তাহলে এই সমস্ত নাম্বার এদেরকে আমি কিভাবে ডিনোট করতে পারছি, সেটা হচ্ছে কিউ সিম্বল ইউজ করে, কিউ। একইভাবে সেট অফ ইররেশনাল নাম্বার, সেট অফ ইররেশনাল নাম্বার, সেটাকে আমরা ডিনোট করি কিভাবে, কিউ কমপ্লিমেন্ট। ওকে, সেট অফ ইররেশনাল নাম্বারকে আমরা ডিনোট করি কিউ কমপ্লিমেন্ট। সেট অফ কমপ্লেক্স নাম্বার, সেট অফ কমপ্লেক্স নাম্বার, সেটাকে আমরা কিভাবে ডিনোট করি, সি সিম্বল ইউজ করে, সি। এবার একটা একটা করে প্রত্যেকটা পয়েন্টে আসি। এখন যখন আমি সেট অফ ন্যাচারাল নাম্বারকে ডিনোট করছি, তুমি ভালো করে দেখো এই যে এন ইউজ করেছি, এটা কিন্তু নর্মাল ক্যাপিটাল এন নয়, এখানে একটা স্ক্রিপ্টেড ফর্ম আছে, তো এটাকে আমরা ক্যাপিটাল এন বলবো না, এটা কি, এটা হচ্ছে স্ক্রিপ্টেড ফর্ম, এটাকে স্ক্রিপ্টেড এন বলতে পারো। এটা দেখো স্ক্রিপ্টেড জেড হচ্ছে। ওকে, একইভাবে কিউ, কিউ কমপ্লিমেন্ট সি। তো কেন কেন আমি নর্মাল ক্যাপিটাল এন ইউজ করছি না, নর্মাল জেড ইউজ করছি না, তার কারণ হচ্ছে আমি একটু আগেই তোমাদের বললাম যে এই যে সেটগুলো আমি লিখছি এরা প্রত্যেকে হচ্ছে ইউনিভার্সাল সেট। তুমি ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় যাবে, সব জায়গাতে সেট অফ ন্যাচারাল নাম্বার মানে এই সিম্বল ইউজ করা হবে, সেট অফ ইন্টিজার মানে এই সিম্বল ইউজ করা হবে। তো ওয়ার্ল্ডের সমস্ত জায়গায় যেহেতু এই প্রত্যেকটা নাম্বার হচ্ছে ইউনিভার্সাল নাম্বার, এই প্রত্যেকটা সেট হচ্ছে ইউনিভার্সাল সেট, তাই ওয়ার্ল্ডের সমস্ত জায়গায় একই সিম্বল ইউজ করা হয়, যার জন্য নর্মাল ক্যাপিটাল লেটার থেকে এদেরকে একটু ডিফারেন্ট ভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে। ওকে, এখন প্রশ্ন হচ্ছে যে সেট অফ ন্যাচারাল নাম্বার তাকে তো আমরা এরকম একটা এন দিয়ে ডিনোট করছি, যখন সেট অফ ইন্টিজার বলছি তখন সেটাকে আমি এরকম জেড কেন লিখছি, আই কেন লিখছি না, ন্যাচারাল নাম্বারের এন লিখছি। তারপরে রিয়েল নাম্বারের জন্য আমরা আর ইউজ করি, তাহলে ইন্টিজারের জন্য আই কেন ইউজ করছি না, জেড কেন ইউজ করছি। অ্যাকচুয়ালি একটা ওয়ার্ড আছে, ল্যাটিন ওয়ার্ড, যেটাকে যার নাম হচ্ছে ZEHLEN।
ZEHLEN, এর সঠিক প্রোনাউন্সিয়েশন তো জানি না, সেখানকার লোকাল কিছু প্রোনাউন্সিয়েশন হতে পারে। তো এই যে ওয়ার্ড, এর মানে হচ্ছে কাউন্টিং, এর মানে হচ্ছে কাউন্টিং। তো এই ওয়ার্ড থেকে ইন্টিজারকে ডিনোট করা হয় সেট দিয়ে। ওকে, যেমন ধরো সেট অফ রেশনাল নাম্বার, একে আমরা কিউ দিয়ে ডিনোট করছি। কেন? কিউ হচ্ছে, কিউ ওয়ার্ড আসছে কোশেন্ট থেকে। কোশেন্ট রেশনাল নাম্বারের ক্ষেত্রে আমরা কি করি? পি বাই কিউ, তার মানে পি কে কিউ দিয়ে ডিভাইড করছি। ইয়েস অর নো? পি কে যেহেতু কিউ দিয়ে ডিভাইড করছে, অবভিয়াসলি সেখানে একটা কোশেন্ট পাবে। তো সেই কোশেন্ট থেকে আমরা কিউ লেটার ইউজ করছি। একইভাবে দেখো কিউ কমপ্লিমেন্ট, ইরেশনাল নাম্বারের ক্ষেত্রে এর তো প্রপার ডেফিনেশন আছে যে নন টার্মিনেটিং, নন রেকারিং নাম্বার। তো ইরেশনালকে আমরা কিউ কমপ্লিমেন্ট দিয়ে ডিনোট করছি, কমপ্লেক্স নাম্বারকে আমরা সি দিয়ে ডিনোট করছি। একইভাবে যদি সেট অফ অল রিয়েল নাম্বার বলো, সেট অফ রিয়েল নাম্বারস, সেটাকে আমরা ডিনোট করছি আর দিয়ে। আর সবই কিন্তু হবে স্ক্রিপ্টেড ফরম্যাটে। তো তোমার কাছে এই কয়েকটা ইউনিভার্সাল সেট আছে যাদেরকে তুমি এইভাবে ডিনোট করতে পারবে। এখন যদি কখনো টেক্সট বুকের মধ্যে দেখো তোমাকে ল্যাঙ্গুয়েজে মেনশন করেনি, শুধুমাত্র জাস্ট এভাবে লিখে দিয়েছে, তোমাকে কিন্তু বুঝে নিতে হবে দিস ডিনোটস সেট অফ অল ন্যাচারাল নাম্বারস। ওকে, সেট অফ অল ন্যাচারাল নাম্বারস। তাহলে আমি কি কি পড়লাম? আমি এখানে পড়লাম সেটের ডেফিনেশন পড়লাম, ওয়েল ডিফাইন্ড কালেকশন আর নর্মাল কালেকশন, তাদের মধ্যে ডিফারেন্স বুঝলাম। আর কি শিখলাম? যে ডিস্টিংক্ট অবজেক্ট কেন হচ্ছে, ডিস্টিংক্ট না হলে কি সমস্যা হবে সেগুলোও বলেছি। খুব সুন্দর, আমি শার্টের এক্সাম্পল নিয়ে তোমাদের বুঝিয়ে দিয়েছি। এবার এসো কিছু এক্সাম্পলের মধ্যে, অনেক এক্সাম্পল বললাম, এই এক্সাম্পলগুলো আমি কালেক্ট করেছি আর.ডি. শর্মার এক্সারসাইজ নাম্বার 1.1 থেকে। একটু ভালো করে দেখো, এখানে কোশ্চেন নাম্বার 1 দেখো, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এ কালেকশন অ্যান্ড এ সেট। কালেকশন আর সেটের মধ্যে ডিফারেন্স কি? এর অ্যান্সার কিন্তু অলরেডি তোমাকে আমি দিয়েছি। সেট মানে কি? ওয়েল ডিফাইন্ড কালেকশন। তোমাকে অ্যাকচুয়ালি এটা জানতে চাইছে যে কালেকশন আর ওয়েল ডিফাইন্ড কালেকশনের মধ্যে ডিফারেন্স কি। কালেকশন যা খুশি হতে পারে, কিন্তু সেট হতে গেলে ওয়েল ডিফাইন্ড কালেকশন হতে হবে, এটাই হচ্ছে বেসিক ডিফারেন্স। ক্লিয়ার? নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোইং কালেকশন আর সেটস। তো এখানে তোমার কয়েকটা কোশ্চেন আছে, এদের মধ্যে কোনগুলো সেট ফর্ম করছে সেটা তোমাকে দেখতে হবে। ফার্স্ট দেখো, এ কালেকশন অফ অল ন্যাচারাল নাম্বারস লেস দ্যান 50। তো 50 থেকে ছোট সমস্ত ন্যাচারাল নাম্বারের কালেকশন। তো অবভিয়াসলি এটা ওয়েল ডিফাইন্ড হচ্ছে, তুমি 1 থেকে শুরু করে 49 পর্যন্ত সমস্ত ন্যাচারাল নাম্বারকে নিতে পারবে। তো হ্যাঁ, এটা সেট ফর্ম করবে, সেট ফর্ম করবে। নেক্সট দেখো, দ্য কালেকশন অফ গুড হকি প্লেয়ার্স ইন ইন্ডিয়া। ইন্ডিয়াতে গুড হকি প্লেয়ার্স এর কালেকশন করতে বলেছে। আবার সেম কনসেপ্ট, গুড হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভকে তুমি কখনোই প্রপারলি ডিফাইন করতে পারবে না। গুড মানে কি? গুড হকি প্লেয়ার তো বুঝলাম, এমন কি হতে পারে ইন্ডিয়ার সমস্ত প্লেয়ারকে তুমি চেনো? এই যে এখন ক্রিকেট ম্যাচ চলছে, আইপিএল চলছে, কি হচ্ছে? কোনো প্লেয়ার একদিন ভালো ফর্মে আছে, নেক্সট ম্যাচে হয়তো সে 0 স্কোর করছে, তার মানে কি সে খারাপ প্লেয়ার হয়ে গেল? অবশ্যই নয়। তো এই যে গুড জিনিসকে তুমি প্রপারলি ডিফাইন করতে পারবে না, তার জন্য এটা কি হচ্ছে? ওয়েল ডিফাইন্ড হচ্ছে না। আর যেহেতু ওয়েল ডিফাইন্ড হচ্ছে না, তার মানে এটা সেট ফর্ম করবে না, সেট ফর্ম করবে না। ওকে, একইভাবে দেখো, দ্য কালেকশন অফ অল গার্লস ইন ইউর ক্লাস। তোমার ক্লাসের সমস্ত গার্লসের কালেকশন। তো এখানে তোমাকে প্রপারলি ডিফাইন করে দিয়েছে যে সমস্ত গার্লসের কালেকশন করবে, তো এটা ওয়েল ডিফাইন্ড, কোনো অসুবিধা নেই, তো এটা একটা সেট ফর্ম করবে। ওকে, এইভাবে তুমি বাকি সমস্ত কোশ্চেনগুলো একবার ট্রাই করো। যদি কোনো সমস্যা হয়, কোনো প্রবলেম বুঝতে, এই ভিডিওর ডেসক্রিপশনে যাবে, ডেসক্রিপশনে দেখবে ক্লাস 11 এর জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই গ্রুপে জয়েন হবে। তোমার যেখানে যা সমস্যা হবে গ্রুপে পাঠাবে, আমি যখন ফ্রি থাকবো, যখন সময় পাবো, তোমাদেরকে সেই গ্রুপে আমি রিপ্লাই করব, কোনো প্রবলেম তোমাদের আটকাবে না। ওকে, চলো নেক্সট কনসেপ্ট। নেক্সট আমরা শিখবো ডেসক্রিপশন অফ এ সেট। এই যে সেটের ডেফিনেশন আমরা পড়লাম, কিন্তু সেটকে আমি ডিসক্রাইব করব কিভাবে? সেটকে আমি রিপ্রেজেন্ট করব কিভাবে? আমি খাতায় সেটকে লিখবো কিভাবে? এই জিনিসগুলো তোমাকে এখন শিখতে হবে। যে কোনো সেটকে আমরা দুরকম ভাবে রিপ্রেজেন্ট করতে পারি। রিপ্রেজেন্টেশনটাই হচ্ছে আসল। তুমি সেটকে কিভাবে রিপ্রেজেন্ট করছো তোমার খাতার মধ্যে, তোমার টিচারের কাছে, তোমার বন্ধুর কাছে, সেটের রিপ্রেজেন্টেশনটা খুব ইম্পর্টেন্ট। কি কি সেই রিপ্রেজেন্টেশন? নাম্বার ওয়ান হচ্ছে রোস্টার ফর্ম। রোস্টার ফর্ম,
এর আরো একটা নাম আছে, রোস্টার ফর্মের আরো একটা নাম আছে, সেটাকে বলা হয় অর ট্যাবুলার ফর্ম। ওকে, রোস্টার ফর্ম অর ট্যাবুলার ফর্ম। ওকে, অ্যান্ড নাম্বার টু ইজ সেট বিল্ডার ফর্ম। সেট বিল্ডার ফর্ম। ভালো করে বোঝার চেষ্টা করো, তুমি যে কোনো সেটকে দুটো ফরম্যাটে রিপ্রেজেন্ট করতে পারছো, একটা হচ্ছে রোস্টার ফর্ম, একটা হচ্ছে সেট বিল্ডার ফর্ম। অলরেডি কিন্তু তোমরা একটা জিনিস শিখে গেছো, এই যে আমি একটু আগে তোমাদের বললাম যে কার্লি ব্র্যাকেটের মাধ্যমে আমরা সেটকে রিপ্রেজেন্ট করছি। এখানে দেখো কার্লি ব্র্যাকেটের মাধ্যমে কিন্তু আমরা সেটকে রিপ্রেজেন্ট করেছি, এটাও কিন্তু সেটের একটা রিপ্রেজেন্টেশন। ওকে, তার মানে যখন তুমি রোস্টার ফর্ম করছো, রোস্টার ফর্ম মানে হচ্ছে তোমার কাছে যে সেট থাকবে সেই সেটের প্রত্যেকটা এলিমেন্টকে ইন্ডিভিজুয়ালি পর লিখে তোমাকে রিপ্রেজেন্ট করতে হবে। কি বললাম? যে সেট তোমার কাছে আছে সেই সেটের প্রত্যেকটা এলিমেন্টকে ইন্ডিভিজুয়ালি পর লিখে তোমাকে রিপ্রেজেন্ট করতে হবে, সেটা হচ্ছে রোস্টার ফর্ম। যেমন ফর এক্সাম্পল তোমাকে বললাম যে কালেকশন অফ অল ভাওয়েলস ইন ইংলিশ অ্যালফাবেট, তা তুমি সেক্ষেত্রে কিভাবে রিপ্রেজেন্ট করবে? সেটাকে তুমি রিপ্রেজেন্ট করবে এ ই আই ও ইউ, এস অর নো? আর ধরো আমি এই সেটকে নাম দিলাম ভি। সেটকে কিন্তু নাম দিতে হবে, তুমি সেটকে কিভাবে যখন রিপ্রেজেন্ট করছো সেই সেটের যে কি নাম দিচ্ছ সেটা কিন্তু মেনশন করতে হবে। যেমন ধরো এ ই আই ও ইউ, এই সেটকে আমি ভি দিয়ে ডিনোট করছি। এখানে দেখো প্রত্যেকটা ভাওয়েলকে আমি ইন্ডিভিজুয়ালি লিখেছি, তারপরে কি করছি, এরা প্রত্যেকে কিন্তু একটা করে এলিমেন্ট। এরা প্রত্যেকে কি হচ্ছে, একটা করে এলিমেন্ট হচ্ছে। এ একটা এলিমেন্ট, ই একটা এলিমেন্ট, আই একটা এলিমেন্ট, আর প্রত্যেকটা এলিমেন্টকে আমি সেপারেট করেছি একটা কমার মাধ্যমে। তারপর এভাবে কালেক্ট করার পরে তাদেরকে একটা কার্লি ব্র্যাকেটের মধ্যে রেখে দিয়েছি। এই যে ফরম্যাট বা এই যে রিপ্রেজেন্টেশন, এই যে তুমি ফর্ম পাচ্ছ, এই ফর্মকে বলা হচ্ছে রোস্টার ফর্ম অর ট্যাবুলার ফর্ম। ক্লিয়ার? ট্যাবুলার ফর্ম কেন বলা হচ্ছে? কারণ ট্যাব করে করে যাচ্ছ, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা তুমি এলিমেন্টকে রিপ্রেজেন্ট করছো, যার জন্য এটা হচ্ছে ট্যাবুলার ফর্ম। ক্লিয়ার? নেক্সট হচ্ছে সেট বিল্ডার ফর্ম। সেট বিল্ডার ফর্ম জিনিসটা কি, ভালো করে একটু বোঝার চেষ্টা করো। এক্ষেত্রে ধরো আমি ক্যাপিটাল এ একটা সেট বলছি, এই সেটের যে রিপ্রেজেন্ট হবে সেক্ষেত্রে তোমাকে এলিমেন্টগুলোকে ইন্ডিভিজুয়ালি রিপ্রেজেন্ট করার কোনো প্রয়োজন নেই। তুমি যদি এলিমেন্টের ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করতে পারো তাহলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। যেমন ধরো তোমাকে আমি বললাম যে কালেকশন অফ অল ন্যাচারাল নাম্বারস লেস দ্যান 10, কালেকশন অফ অল ন্যাচারাল নাম্বারস লেস দ্যান 10। তা তুমি কি যদি রোস্টার ফর্মে করতে চাও তুমি কিভাবে করবে? 1 2 3 4 5 6 7 8 9। তো রোস্টার ফর্মে যখন আমি লিখছি আমাকে কিন্তু এত বড় লিখতে হচ্ছে। বা তুমি ভাবো যদি আমি বলতাম যে কালেকশন অফ অল ন্যাচারাল নাম্বার লেস দ্যান 100, কালেকশন অফ অল ন্যাচারাল নাম্বার লেস দ্যান 1000, তাহলে তুমি কি অত দূর পর্যন্ত 9999 পর্যন্ত সব লিখতে? অবভিয়াসলি সেটা মানে সমস্যার ব্যাপার, অত বড় তো লেখা সম্ভব নয়। তার জন্য তখন এসছে সেট বিল্ডার ফর্ম। তো সেট বিল্ডার ফর্ম কি করছে, যে বলছে এতগুলো নাম্বার আমাকে ইন্ডিভিজুয়ালি লেখার কোনো প্রয়োজন নেই, আমি যদি নাম্বারের ক্যারেক্টারিস্টিককে লিখতে পারি বা নাম্বার কি রোল প্লে করছে সেই জিনিসটা যদি আমি লিখতে পারি তাহলেই কিন্তু আমার সেটের রিপ্রেজেন্টেশন কমপ্লিট হয়ে যাবে। তাহলে স্যার আমি এখন লিখবো কিভাবে? যেমন ধরো আমি এই সেটকেই আমি লেখার চেষ্টা করছি এভাবে যে ক্যাপিটাল এ ইজ ইকুয়ালস টু, আমি কি করছি ভালো করে দেখবে, প্রথমে আমি রিপ্রেজেন্ট করছি এলিমেন্টকে, সেই এলিমেন্টকে আমি নাম দিচ্ছি ধরো এক্স। এক্স একটা এলিমেন্ট, আরবিটারি এলিমেন্ট আমি ধরে নিচ্ছি। এবার এক্সটা কি? সাচ দ্যাট, এটাকে বলা হয় সাচ দ্যাট। এটাকে কি প্রোনাউন্স করবে? সাচ দ্যাট। তো এক্স সাচ দ্যাট। এবার তুমি কি লিখছো যে এক্স এর ক্যারেক্টারটা কি? এক্স হচ্ছে কি? বিলংস টু সেট অফ ন্যাচারাল নাম্বার। ইয়েস অর নো? এক্স বিলংস টু সেট অফ ন্যাচারাল নাম্বার। আমি এখানে কি করছি, যখন তুমি সাচ দ্যাট করছো না, সাচ দ্যাট যখন লিখছো, সাচ দ্যাটের লেফট হ্যান্ড সাইডে এলিমেন্ট থাকবে, মানে এক্স থাকবে, বা ওয়াই লিখলে ওয়াই থাকবে, জেড লিখলে জেড থাকবে। তো সাচ দ্যাটের লেফট হ্যান্ড সাইডে এলিমেন্ট থাকবে যা তুমি রিপ্রেজেন্ট করছো যার মাধ্যমে, আর সাচ দ্যাটের রাইট হ্যান্ড সাইডে সেই এলিমেন্টের ক্যারেক্টার থাকবে। ওকে, তাহলে এক্স বিলংস টু এন,
কমা আরো একটা ক্যারেক্টার আছে কি না, এই যে এক্স সেটা কিন্তু 10 এর থেকে ছোট, তো এক্স লেস দ্যান 10। এবার ভালো করে দেখো তো আমি কি বললাম, তার মানে কি বোঝাচ্ছে, সেই সমস্ত ন্যাচারাল নাম্বার যারা 10 এর থেকে ছোট, ইয়েস অর নো, সেই সমস্ত ন্যাচারাল নাম্বার যারা 10 এর থেকে ছোট। এখন তোমাকে কিন্তু আর ইন্ডিভিজুয়ালি লেখার কোনো প্রয়োজন নেই। তুমি যদি এই জিনিসটা লিখে দাও, তোমার যে কোনো বন্ধু, তোমার সমস্ত টিচার সবাই কিন্তু বুঝে যাবেন যে এটা অ্যাকচুয়ালি তুমি কি বলতে চেয়েছো। এখন যদি তোমাকে আমি বলি যে কালেকশন অফ অল ন্যাচারাল নাম্বার হুইচ ইজ লেস দ্যান অর ইকুয়ালস টু 1000, লেস দ্যান ইকুয়ালস টু 1000, অবভিয়াসলি তুমি আর এই রোস্টার ফর্মে লিখবে না, তখন তুমি সেট বিল্ডার ফর্ম লিখবে। তো তুমি সেটাকে কিভাবে লিখবে, যে ফর এক্সাম্পল বি ইজ ইকুয়ালস টু এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এন কমা এক্স লেস দ্যান ইকুয়ালস টু 1000। তাহলে এটা কি রিপ্রেজেন্ট করছে, আমার সমস্ত ন্যাচারাল নাম্বারকে রিপ্রেজেন্ট করছে যারা 1 থেকে 1000 পর্যন্ত আছে। ওকে, আশা করি বুঝতে পেরেছো যে রোস্টার ফর্ম আর সেট বিল্ডার ফর্ম দুটোর মধ্যে ডিফারেন্সটা কি হচ্ছে। কিন্তু এত কিছু বোঝার পরেও স্টুডেন্টের মধ্যে কনফিউশন তৈরি হয়। কি কনফিউশন, যখন পরীক্ষা হলে বসে আছি, স্যার আমি ভুলে গেছিলাম যে এই রিপ্রেজেন্টেশনটাকে রোস্টার বলে না এই রিপ্রেজেন্টেশনটাকে সেট বিল্ডার বলে। তারা কনফিউজ হয়ে যায়, তারা কখনো ভেবে নেয় এটাই হচ্ছে তোমার রোস্টার। তো রোস্টার আর সেট বিল্ডার এই দুটোর মধ্যে তারা কনফিউজ হয়ে যায়। তো আমি একটা ছোট্ট ট্রিক বলে দিই কিভাবে তোমরা এই জিনিসটা থেকে মুক্তি পাবে। রোস্টার কিভাবে তোমরা চিনতে পারবে বা ভুলে যাবে না যে রোস্টার যখন বলেছে তার মানে আমাকে ইন্ডিভিজুয়ালি লিখতে হবে, এটা তুমি ভুলবে না। কিভাবে, একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। এখন দেখবে এই যে কন্টেন্ট ক্রিয়েশন চলছে ইউটিউবে বলো, ইনস্টাগ্রামে বলো, সব জায়গাতে। তো এখন খুব ইউজফুল বা বলতে পারো খুব পপুলার একটা টপিক, সেটা হচ্ছে রোস্টিং ভিডিও, ইয়েস অর নো। আর এই রোস্টিং ভিডিও যখন কথা উঠছে, তো সেখানে একজন ফেমাস মানুষ আছেন বা একজন ফেমাস ইউটিউবার আছেন যার নাম হচ্ছে ক্যারিমিনাটি। তোমরা প্রত্যেকেই চেনো, হয়তো আমার থেকে খুব ভালোভাবে চেনো ক্যারিমিনাটিকে। তো ক্যারিমিনাটি উনি কি করেন, এক তো গেম খেলেন তো ঠিক আছে, উনি তার সাথে রোস্টিং ভিডিও কিন্তু বানান। এই যে রোস্টিং ভিডিও যখন বানান, উনি রোস্টিং ভিডিও যখন বানাচ্ছেন, দেখবে যে প্রত্যেকটা ভিডিওর কিছু স্পেসিফিক ক্যারেক্টার থাকে। কিরকম, আজকে যে ভিডিও উনি বানাচ্ছেন, আজকের ভিডিওতে হয়তো কোনো একটা পার্সনকে উনি চুজ করেছেন, সেই পার্সনকে নিয়ে উনি রোস্ট করছেন। আবার অন্য একটা ভিডিওতে অন্য একটা পার্সনকে রোস্ট করছে, আরো একটা ভিডিওতে আদার্স কোনো একটা পার্সনকে রোস্ট করছে। তার মানে আমি এটা বলতে চাইছি যে উনি কি করছেন, ওনার এই যে কন্টেন্ট রোস্টিং, এই যখন তিনি রোস্ট করছেন, উনি কিন্তু ইন্ডিভিজুয়ালি একটা একটা করে পার্সনকে কালেক্ট করে তাদেরকে নিয়ে উনি ভিডিও বানাচ্ছেন, ইয়েস অর নো। তার মানে এই যে রোস্টিং, যদিও দুটোর সাথে, এই রোস্টিং এর সাথে ম্যাথমেটিক্সের রোস্টিং এর কোনো কানেকশন নেই। আমি জিনিসটা কেন বললাম, তোমরা যাতে কনফিউজ না হও যে রোস্টিং মানে ইন্ডিভিজুয়াল কানেকশন ছিল না তোমার যে ডিফাইন্ড ক্যারেক্টারিস্টিক ছিল সেটা। তোমাদের যাতে কনফিউশন যেন না তৈরি হয়, তার জন্য আমি জিনিস এক্সাম্পলটা দিলাম। কি বললাম, তাহলে উনি কি করছেন, ক্যারিমিনাটি কি করছেন, যে যখন উনি রোস্ট করছেন ইন্ডিভিজুয়াল কোনো এক পার্সন বা ইন্ডিভিজুয়াল কোনো এক মানুষকে নিয়ে উনি ভিডিও বানাচ্ছেন। তাহলে রোস্টিং মানে হচ্ছে কি, যদিও দুটো স্পেলিং আলাদা, আমি জাস্ট কি বললাম যেন তোমরা ভুলে না যাও, জাস্ট মনে রাখার জন্য দুটোকে কম্পেয়ার করলাম। ওকে, তো যখন তুমি রোস্টার ফর্ম করছো, তার মানে তোমাকে কি করতে হবে, ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা এলিমেন্টকে লিখতে হবে। ওকে, ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা এলিমেন্টকে তুমি লিখবে, দেখবে তোমার আর ভুল হবে না। ওকে, নেক্সট এসো। এখন কিছু কোশ্চেন করব, সেই কোশ্চেন থেকে আমরা বোঝার চেষ্টা করব যে আমি কিভাবে রোস্টার ফর্ম বানাবো, কিভাবে আমি সেট বিল্ডার ফর্ম বানাবো, যদি রোস্টার ফর্ম দেওয়া থাকে সেখান থেকে সেট বিল্ডার বানাতে পারবো কিনা, যদি সেট বিল্ডার দেওয়া থাকে সেখান থেকে রোস্টার ফর্ম বানাতে পারবো কিনা, এই কয়েকটা এক্সাম্পল আমরা করার চেষ্টা করব। ওকে, দেখো ফার্স্ট কোশ্চেন, ডেসক্রাইব দ্য ফলোইং সেটস ইন রোস্টার ফর্ম। তোমাকে রোস্টার ফর্মে ডেসক্রাইব করতে বলেছে। কি বলেছে, দ্য সেট অফ অল ভাওয়েলস ইন দ্য ওয়ার্ড ইকুয়েশন। ইকুয়েশন ওয়ার্ডে যে সমস্ত ভাওয়েল আছে তাদেরকে নিয়ে সেট বানাতে বলেছে। যেমন কি বলেছে, রোস্টার ফর্মে। রোস্টার ফর্ম মানে কি বললাম, ইন্ডিভিজুয়াল তুমি কালেক্ট করবে। তাহলে এক্ষেত্রে সলিউশন, লেটস সে আমি ভি দিয়ে ডিনোট করছি। তাহলে ভি ইজ ইকুয়ালস টু কি হবে, ভালো করে দেখো ইকুয়েশন ওয়ার্ড। ইকুয়েশন ওয়ার্ডে ভাওয়েল কি কি আছে, ইউ, এখানে ই আছে, ইউ আছে, এ আছে, আই আছে, ও আছে।
ইয়েস অর নো? আচ্ছা, যদি এখানে কোনো রিপিটেড ভাওয়েল থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু রিপিটেড নেবে না, তুমি যে কোনো একটা ভাওয়েলকে নেবে। ওকে, তাহলে এখানে আমি কালেকশনে কি কি পাচ্ছি? ই পেলাম, ইউ পেলাম, এ, আই, ও। ওকে, ই, ইউ, এ, আই, ও, এই সমস্ত ভাওয়েলকে আমি ইকুয়েশন ওয়ার্ডের মধ্যে পাচ্ছি এবং তাদেরকে নিয়ে আমি কালেকশন করে নিলাম। আচ্ছা, এখানে একটা জিনিস বলে দিই, এই যে তুমি যখন কালেকশন করছো, তুমি যদি অর্ডার চেঞ্জ করো বলতে আমি এখানে ওকে লাস্টে লিখেছি, তুমি ধরো ওকে প্রথমে লিখলে, তাহলে কি সেটা ভুল হবে? না, কোনো ভুল নেই। তুমি যখন সেট ফর্ম করছো, সেট ফরমেশনের ক্ষেত্রে অর্ডার কোনো এফেক্ট ফেলবে না। অর্ডার তুমি যা খুশি করতে পারো, কিন্তু একটা জিনিস মাথায় রাখবে যে সমস্ত এলিমেন্টকে কালেক্ট করতে হবে, রিপিটেড কোনো এলিমেন্ট থাকবে না। ক্লিয়ার? নেক্সট এসো কোশ্চেন নাম্বার 2। দ্য সেট অফ অল ন্যাচারাল নাম্বারস লেস দ্যান 7। আমি অলরেডি লেস দ্যান 10 নিয়ে তোমাদেরকে এক্সাম্পল দিয়েছি। লেস দ্যান 7 বলেছে মানে কি? ধরো আমি সেট অফ অল ন্যাচারাল নাম্বার n দিয়ে ডিনোট করছি, 1 2 3 4 5 6। লেস দ্যান 7 বলেছে, তো 7 কিন্তু আমরা নেব না, আপ টু 6 পর্যন্ত নেব। নেক্সট কোশ্চেন, দ্য সেট অফ স্কোয়ারস অফ ইন্টিজার্স। সেট অফ স্কোয়ারস অফ ইন্টিজার, সমস্ত ইন্টিজারের স্কোয়ারের কালেকশন, সেটা কিভাবে হবে? এক তো 0 হচ্ছে, এবার +1 বলো বা -1 বলো, তাদের স্কোয়ার কত হবে? 1। তারপর ধরো 2 যদি নিই, ইন্টিজার 2 +2 -2, তাদের স্কোয়ার কত হবে? 4। তারপর 9, তারপর 16, এইভাবে পরপর যাচ্ছে। ওকে, +-1 দুজনেরই স্কোয়ার হচ্ছে 1, +-2 দুজনেরই স্কোয়ার হচ্ছে 4, +-3 দুজনেরই স্কোয়ার হচ্ছে 9। এইভাবে সমস্ত স্কোয়ারের যে কালেকশন, সেটা তুমি কি বলতে, ফর এক্সাম্পল ধরো আমি এটাকে ই নাম দিলাম, ই ইজ ইকুয়ালস টু হচ্ছে 0 1 4 9 16 অ্যান্ড সো অন। ওকে, নেক্সট কোশ্চেন, ডেসক্রাইব দ্য ফলোইং সেটস ইন সেট বিল্ডার ফর্ম। তোমাকে সেট বিল্ডার ফর্মে রিপ্রেজেন্ট করতে বলেছে। ফার্স্ট কোশ্চেন দেখো, সেট অফ অল লেটার্স ইন দ্য ওয়ার্ড প্রবাবিলিটি। প্রবাবিলিটি ওয়ার্ডে সমস্ত লেটারের কালেকশন, এবং কি বলেছে? সেট বিল্ডার ফর্মে। কিন্তু যদি ট্যাবুলার ফর্ম বলতো বা রোস্টার ফর্ম বলতো, তাহলে সেক্ষেত্রে কিন্তু খুব ইজিলি আমি করে দিতাম। অ্যাকচুয়ালি এখানেও খুব একটা সমস্যার কিছু নেই। সেটাকে তুমি কিভাবে ডিনোট করবে? সলিউশন। ধর আমি এ নাম দিচ্ছি, এ ইজ ইকুয়ালস টু, যেহেতু সেট বিল্ডার ফর্ম বলেছে, আমি কি লিখবো প্রথমে? এক্স সাচ দ্যাট, এক্স সাচ দ্যাট। এবার এক্স এর ক্যারেক্টার লিখতে হবে। এক্স তুমি যে লিখেছো, এক্সটা কি? এক্সটা হচ্ছে, এক্স ইজ এ লেটার অফ দ্য ওয়ার্ড প্রবাবিলিটি। ওকে, এক্স ইজ এ লেটার of the word probability. ক্লিয়ার? আশা করি কোনো সমস্যা নেই। এইভাবে কিন্তু সেট বিল্ডার ফর্মেও তুমি রিপ্রেজেন্ট করতে পারবে। নেক্সট কোশ্চেন, দ্য সেট অফ রেসিপ্রোকাল অফ ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বারের রেসিপ্রোকাল বলেছে। ওকে, তার মানে এটা কি রকম হবে? তোমার কাছে যে সমস্ত ন্যাচারাল নাম্বার আছে, তুমি তাদের রেসিপ্রোকাল নেবে। ওকে, তাহলে এক্ষেত্রে ফরমেশনটা কি হবে? ভালো করে দেখো, দ্য সেট অফ রেসিপ্রোকাল অফ ন্যাচারাল নাম্বার। রেসিপ্রোকালের কালেকশন, ন্যাচারাল নাম্বারের কালেকশন নয়, কিন্তু রেসিপ্রোকালের কালেকশন। তার মানে তুমি এটা কি বলতে পারবে? দিস ইজ ইকুয়ালস টু, ধরো আমি এক্স বললাম, রেসিপ্রোকাল, এক্সটাকে রেসিপ্রোকাল রিপ্রেজেন্ট করছি, 1/x বলছি না, কিন্তু এক্স বলছি, সাচ দ্যাট 1/x বিলংস টু n। ভালো করে বোঝার চেষ্টা করো, এখানে এই যে এক্স লিখেছি, এটা কিন্তু রেসিপ্রোকালকে ডিনোট করছি, এটা আমি রেসিপ্রোকালকে ডিনোট করছি। আর এই যে 1/x, এটা হচ্ছে তোমার ন্যাচারাল নাম্বারকে ডিনোট করছি। তার মানে জিনিসটা কি রকম দাঁড়াচ্ছে? যদি আমি বলি যে 1/x ইকুয়ালস টু 5, যেহেতু ন্যাচারাল নাম্বার, 1/x ইকুয়ালস টু 5 বলি, তাহলে তোমার এই যে বি সেটের মধ্যে কোন এলিমেন্ট থাকবে? এক্স থাকবে। এক্স মানে কত হচ্ছে? 1/5। বুঝতে পারলে? ক্লিয়ার? ঠিক আছে না? বেশ, একইভাবে যদি আমি বলি 1/x ইকুয়ালস টু ধরো বললাম 4, তাহলে x ইকুয়ালস টু কত হচ্ছে? 1/4। ক্লিয়ার? তার মানে এই বি সেটের মধ্যে কে থাকবে? 1/4। এইভাবে তোমাকে এলিমেন্টগুলোকে কালেকশন করতে হবে।
যে স্যার আমি যদি এভাবে না করে আমি যদি এইভাবে রিপ্রেজেন্ট করতাম জিনিসটাকে তাহলে কি ভুল হতো? ধরো বি ইকুয়ালস টু বললাম 1/x such that x belongs to n, এটা কি ভুল হতো? না, এটাও ভুল নয়, তুমি এভাবেও করতে পারো। তাহলে b ইকুয়ালস টু হচ্ছে 1/x such that x belongs to n, তুমি এভাবেও কিন্তু সেটকে রিপ্রেজেন্ট করতে পারো, দুটো ফরম্যাটে রিপ্রেজেন্ট করতে পারো। ওকে, নেক্সট এসো, সেট অফ অল অড ন্যাচারাল নাম্বার, সমস্ত অড ন্যাচারাল নাম্বারের কালেকশন। ফর এক্সাম্পল ধরো আমি ও দিয়ে ডিনোট করছি, যেহেতু অড ন্যাচারাল নাম্বার তো ও দিয়ে ডিনোট করছি, তাহলে সেক্ষেত্রে কি কি নাম্বার আসবে? 1 আসবে, 3 আসবে, 5 আসবে, 7 আসবে। কিন্তু এই যে ফরম্যাটটা লিখলাম এই ফরম্যাটটা কি হচ্ছে? এটা হচ্ছে রোস্টার ফর্ম বা ট্যাবুলার ফর্ম। কিন্তু আমাকে কি বলেছে? আমাকে বলেছে সেট বিল্ডার ফর্মে রিপ্রেজেন্ট করতে হবে। তো সেট বিল্ডার ফর্মে এটাকে কিভাবে লিখতে হবে? তো এটাকে তুমি এভাবে লিখতে পারো, দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে x such that x belongs to n and x is odd, x is odd। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 3, write the set a is equals to x such that x belongs to z and x square is less than 20 in the roster form। তোমাকে রোস্টার ফর্মে লিখতে বলেছে এই সেটকে, তাহলে এটা কি? এটা হচ্ছে তোমার সেট বিল্ডার ফর্মে বলে দিয়েছে, সেট বিল্ডার ফর্মে বলে দেওয়া আছে, তোমাকে রোস্টার ফর্মে লিখতে বলছে। তো তোমাকে সেই সমস্ত ইন্টিজারের কালেকশন করতে হবে যাদের স্কোয়ার হচ্ছে লেস দ্যান 20। তাহলে এ সেট তোমার কি দাঁড়াচ্ছে? a ইজ ইকুয়ালস টু, এক তো তুমি 0 নিতে পারছো, 0 প্লাস মাইনাস 1, কারণ প্লাস মাইনাস 1 এর স্কোয়ার করলে তুমি 1 পাবে, প্লাস মাইনাস 2 হচ্ছে, প্লাস মাইনাস 3, প্লাস মাইনাস 4, প্লাস মাইনাস 5 কি হবে? তুমি যখনই প্লাস মাইনাস 5 নেবে, 5 এর স্কোয়ার হচ্ছে 25, মাইনাস 5 এর স্কোয়ার হচ্ছে 25, তো সেটা গ্রেটার দ্যান 20 হয়ে যাচ্ছে, তার মানে তোমার সেট কিন্তু এখানেই ক্লোজ হচ্ছে। ওকে, তুমি a ইকুয়ালস টু কত পাচ্ছ? 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 অ্যান্ড প্লাস মাইনাস 4। ওকে, আশা করি কোনো সমস্যা নেই। তো যদি তোমার সেট বিল্ডার ফর্ম বলে দেয় সেখান থেকেও তুমি রোস্টার ফর্ম বানাতে পারবে, যদি রোস্টার ফর্ম বলে দেয় তুমি সেখান থেকেও সেট বিল্ডার ফর্ম বানাতে পারবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন, describe the set x is x such that x is equals to n by n square plus 1, যেখানে 1 less than equals to n less than equals to 3 এবং n কি বলেছে? n হচ্ছে ন্যাচারাল নাম্বার। ভালো করে প্রত্যেকটা ক্যারেক্টার ভালো করে পড়বে, n কে বলা হয়েছে ন্যাচারাল নাম্বার, আর n কোথায় আছে? 1 থেকে 3 পর্যন্ত, 1 থেকে 3 পর্যন্ত। ওকে, ইন রোস্টার ফর্ম তোমাকে সাজাতে হবে। তো দেখো কি হচ্ছে সলিউশন, দেখো প্রত্যেকটা জিনিস আগে ভালো করে বোঝার চেষ্টা করো। ইফ n ইজ ইকুয়ালস টু, n যেহেতু ন্যাচারাল নাম্বার বলেছে 1 থেকে শুরু হচ্ছে, ইফ n ইজ ইকুয়ালস টু 1, তাহলে সেক্ষেত্রে x ইকুয়ালস টু কত হচ্ছে? n যদি 1 হয় সেক্ষেত্রে x ইকুয়ালস টু কত হচ্ছে? দেখো 1 বাই 1 স্কোয়ার প্লাস 1 মানে হচ্ছে 2। এবার যদি n ইকুয়ালস টু 2 নাও তাহলে x ইকুয়ালস টু কত হচ্ছে? 2 বাই 5। ইফ n ইকুয়ালস টু 3 তাহলে সেক্ষেত্রে x ইকুয়ালস টু কত হচ্ছে? 3 বাই 10। ইয়েস অর নো? তার মানে তোমাকে এটা রোস্টার ফর্মে যদি লিখতে হয় তাহলে তোমার এই যে সেট সেটা কি দাঁড়াচ্ছে? a ইজ ইকুয়ালস টু, এক তো হচ্ছে হাফ, হাফ কখন আসছে? যখন n ইকুয়ালস টু 1, সেকেন্ড হচ্ছে 2/5, আর থার্ড হচ্ছে 3/10। তুমি আর কি কোনো এলিমেন্ট পাবে? আর কোনো এলিমেন্ট পাওয়া সম্ভব নয়, কারণ n ন্যাচারাল নাম্বার আর 1 থেকে 3 পর্যন্তই তোমাকে নিতে বলেছে। ক্লিয়ার? আজকের এই যে লেকচার, এই লেকচারে কিন্তু সেটের পুরো ডেফিনেশন প্রপারলি প্রত্যেকটা ওয়ার্ড আমরা ডেসক্রাইব করেছি, প্রত্যেকটা ওয়ার্ডকে আমরা ডিফাইন করেছি যে কেন এই জিনিসগুলো বলা হচ্ছে, তারপর সেটের আমরা দুটো ফরম্যাট জানলাম। আজকের এই লেকচারের লাস্ট কোশ্চেন নাম্বার 5, এখানে বলেছে কনস্ট্রাক্ট এ সেট অফ ন্যাচারাল নাম্বারস হোয়ার এলিমেন্টস আর লেস দ্যান 1। কনস্ট্রাক্ট এ সেট অফ ন্যাচারাল নাম্বারস হোয়ার দ্য এলিমেন্টস আর লেস দ্যান 1। তো 1 এর থেকে ছোট এরকম ন্যাচারাল নাম্বারের কালেকশন, কিন্তু আমরা তো পড়েছিলাম ন্যাচারাল নাম্বার 1 থেকে স্টার্ট হয়, 1 এর থেকে ছোট তো কোনো ন্যাচারাল নাম্বার এক্সিস্টই করে না, তাহলে সেক্ষেত্রে আমি কিভাবে সেট বানাবো? তাহলে কি সেট বানানো সম্ভব নয়? এক্ষেত্রে কি সেট এক্সিস্ট করবে না? এটা কি ওয়েল ডিফাইন্ড নয়? এটা কিন্তু ওয়েল ডিফাইন্ড। ওয়েল ডিফাইন্ড কেন? কারণ তুমি এখানে প্রপারলি বুঝতে পারছো যে আমার এখানে কোনো এলিমেন্ট এক্সিস্ট করছে না,
তোমার মধ্যে কোনো রকমের কনফিউশন তৈরি কিন্তু হচ্ছে না, তুমি প্রপারলি বুঝতে পারছো যে 1 এর থেকে ছোট ন্যাচারাল নাম্বার এক্সিস্ট করে না। তাহলে কি এটা সেট ফর্ম করবে না? এটাও সেট ফর্ম করবে। কি রকম সেট হবে? সেটাকে বলা হয় এমটি সেট। আজকে এই কোশ্চেনটা আমি দিয়েছি তোমাদের মধ্যে একটু কিউরিসিটি আনার জন্য। নেক্সট ভিডিওতে বা নেক্সট লেকচারে আমরা এখান থেকে শিখবো যে এমটি সেট কি জিনিস। ওকে, আরো অনেক জিনিস শিখবো, যে কোনো সেটের মধ্যে যদি শুধুমাত্র একটা এলিমেন্ট থাকে তাকে কি বলা হয়, যদি ইনফাইনাইট এলিমেন্ট থাকে তাকে কি বলা হয়, যদি ফাইনাইট এলিমেন্ট থাকে তাকে কি বলা হয়। প্রত্যেকটা জিনিসটা আমরা শিখবো। তো প্রত্যেকটা জিনিসের জন্য ওয়েট করো আমার নেক্সট লেকচারের জন্য। ওকে, আজকের জন্য থ্যাংক ইউ সো মাচ। আশা করি এই ভিডিও খুব ভালো লেগেছে, এই লেকচার খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের কিন্তু হেল্প করবে আমার এই ভিডিও শেয়ার করে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, বাই।